আজকে আমাদের যে চ্যাপ্টারটা আমরা শুরু করব সেটা হচ্ছে অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার বলতে বোঝায় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল বলতে আমরা যেটা বুঝি, পৃথিবীর স্থল ও জলভাগকে ঘিরে রয়েছে শত শত কিলোমিটার গভীর যে গ্যাসীয় আবরণ, তাকেই বায়ুমণ্ডল বলে। এই ক্ষেত্রে বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসের মিশ্রণ রয়েছে। বায়ুমণ্ডল উল্লম্বভাবে 1000 কিলোমিটার পর্যন্ত বেশি বিস্তৃত। অভিকর্ষজ টানের ফলে বায়ুমণ্ডল পৃথিবীর স্থল ও জলভাগের গায়ে লেগে থাকে। কেবল নয়, কিন্তু নির্দিষ্ট গভীরতা পর্যন্ত বায়ুমণ্ডলের চাপে একটি স্থলে ও জলে প্রবিষ্টতা থাকে। তার মানে কি, পৃথিবীর চারদিকে আমাদের যে বায়ুমণ্ডল রয়েছে, যে বিভিন্ন গ্যাস রয়েছে, তাকেই আমরা বলবো বায়ুমণ্ডল। এবার কম্পোজিশন অফ অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারের কম্পোজিশন কী কী আছে, মানে বায়ুমণ্ডলের উপাদান কী কী আছে। বিভিন্ন গ্যাস রয়েছে, যেমন আমাদের নাইট্রোজেন গ্যাস, যেটা রয়েছে 78.084%। কিছু কিছু বইয়ে 78.99%ও দেওয়া থাকে। এটা নিয়ে কোনো অসুবিধা নেই, এটা কিছু কিছু বইয়ে চেঞ্জ থাকতে পারে। ওকে। অক্সিজেন রয়েছে, অক্সিজেন কত রয়েছে? 20.946%। ওকে। এবার অক্সিজেন কী কাজ করে? অক্সিজেন আমাদের বেঁচে থাকার ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট, আমরা সবাই জানি। এরপরে আর্গন, কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডটা ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে। কার্বন ডাইঅক্সাইড কত আছে? 0.037%। এবার নিয়ন, হিলিয়াম, মিথেন, ক্রিপ্টন, এ বিভিন্ন গ্যাস রয়েছে। এছাড়াও রয়েছে জলীয় বাষ্প। ঠিক আছে, তার মানে বেশি আমাদের গ্যাসের মধ্যে 90% নয়, 78% নাইট্রোজেন রয়েছে এবং 21% অক্সিজেন, এবং বাকি 1%, জাস্ট 1%, এই দুটো নিয়ে হলো 99%, এবং এই 1% রয়েছে আদার গ্যাস। ওকে। এবার আমরা বিভিন্ন গ্যাস সম্পর্কে একটু জানি। সরি, একটু ব্যাক হয়ে গেল, আমরা জানবো এখান থেকে। বায়ুমণ্ডলে অবস্থানকারী প্রধান গ্যাসীয় উপাদান কী কী আছে? নাইট্রোজেন। নাইট্রোজেন কি? ইয়া বিভিন্ন রকমের জৈব যৌগের মধ্যে থাকে। মানে গাছ, আমরা যদি গাছকে নিয়ে কল্পনা করি, গাছ বিভিন্ন জৈব যৌগ দিয়ে উৎপন্ন সার, মানে জৈব যৌগ আমরা এক কথা বলতে পারি সার। মানে গাছের গোড়ায়, মাটির নিচে যেসব সার থাকে, সেগুলো জৈব থাকে, সেইগুলো নিয়ে গাছ বেঁচে থাকে। জীবের প্রাণ সৃষ্টির জন্য দরকারি অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড আমাদের কি একটা শরীর গঠনকারীর ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট পার্ট কাজ করে। ধরুন প্রোটিন আছে, সেমনই অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। ইহা অক্সিজেনের প্রভাবকে মৃদু করে দহনকে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে। মানে অক্সিজেন তো আমাদের দহনে কাজ করে, এই দহনে অক্সিজেনকে কাজ করার জন্য নাইট্রোজেনের প্রভাব রয়েছে। এবার অক্সিজেন সম্পর্কে অল্প জানি। জীবজগৎকে বেঁচে রাখার জন্য অক্সিজেন আমাদের প্রয়োজন। প্রাণীর শ্বসনের জন্য অক্সিজেন প্রয়োজন, এবং প্রাণীদের তাপের ও শক্তির যোগান দেয়। এছাড়া উপাদানের সঙ্গে মিশ্রিত হয়ে বিভিন্ন যৌগ গঠন করে অক্সিজেন। ঠিক আছে, এবার আমরা কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে একটু জানি। কার্বন ডাইঅক্সাইড কি? কার্বন ডাইঅক্সাইড কাঠ, কয়লা, বিভিন্ন প্রকার হাইড্রোকার্বন দহনের ফলে বায়ুমণ্ডলে যুক্ত হয়। এবার আমরা যেই গ্যাসগুলি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত হয়ে তাপ শোষণ করে এবং পুনর্বিকরণ প্রক্রিয়ায় ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরের তাপ বাড়ায়। মানে কার্বন ডাইঅক্সাইড, আমরা যে গাছ আছে, এই গাছকে যে জ্বালাবো, এই গাছ জ্বালানোর পরেও কার্বন উৎপন্ন হবে, এবং বিভিন্ন জৈব যে কোনো কিছু আমরা জ্বালানোর পরেও কার্বন উৎপন্ন হয়। এই কার্বনটা বায়ুমণ্ডলে যায় এবং বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে। এবং গ্রিন হাউস গ্যাসের ক্ষেত্রেও কার্বন ডাইঅক্সাইড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্রিন হাউস গ্যাসটা আমরা একটু পরের দিকে দেখি। এবার ওজোনটা কি? ওজোন বা O3, এই গ্যাসটি কম পরিমাণে থাকলেও সমগ্র জীবকুলকে বেঁচে থাকার জন্য খুব ইম্পর্ট্যান্ট। কেননা সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে এই CF11 এবং CF12, এই দুইটার মধ্যে এই দুইটাকে শোষণ করে। CFC বলতে ক্লোরোফ্লুরোকার্বন, এই গ্যাসটাকে শোষণ করে, নাইট্রাস অক্সাইড এগুলোকে শোষণ করে ওজোন স্তর আমাদের বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া থেকে আমাদেরকে বাঁচায় এবং পৃথিবীকে গরম হওয়ার হাত থেকেও বাঁচায়। জলীয় বাষ্প কি? জলীয় বাষ্প হলো আর্দ্রতা। বায়ুতে গ্যাসকে ছেড়ে দিয়েও আমরা আর্দ্রতা দেখি না, বায়ুতে আর্দ্রতা বেশি, গরম বেশি, ঠান্ডা বেশি, এগুলো দেখি না। এটি হচ্ছে আমাদের জলীয় বাষ্প। জলীয় বাষ্প 70% সমুদ্রপৃষ্ঠ থেকে 5 কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থিত। মানে এইটা যদি আমরা সমুদ্রপৃষ্ঠ ধরি, এর থেকে 5 কিমি উচ্চতার মধ্যেই
আমাদের জলীয় বাষ্প অবস্থান করে। ঠিক আছে, জলীয় বাষ্প কী করে? ক্ষুদ্র তরঙ্গ সৌররশ্মিকে শোষণ করে এবং ভূপৃষ্ঠ হইতে বিকিরিত দীর্ঘ রশ্মিকে গ্রহণ করে পৃথিবীর স্তরের উত্তপ্তটাকে কন্ট্রোল করে। কীভাবে? এই যে সূর্য, যদি আমরা এটাকে ধরি, সূর্য থেকে আমাদের এখানে দু ধরনের রশ্মি আসে, কিন্তু মেনলি আমাদের যে রশ্মিটা আসে সেটা হলো ক্ষুদ্র তরঙ্গ। এই ক্ষুদ্র তরঙ্গগুলো ভূপৃষ্ঠে এসে পরে দীর্ঘ তরঙ্গ হিসেবে চলে যায়। এই দীর্ঘ তরঙ্গ হিসেবে যখন চলে যায় তখন পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পায়। এই উষ্ণতা বৃদ্ধির হারকে জলীয় বাষ্প অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে। ওকে, এবার বায়ুমণ্ডলের গুরুত্ব ও প্রয়োজনীয়তাটা কী? ঠিক আছে, দেখি এর আগে কিছু মিস গেল নাকি, আমরা একবার দেখে নিই। কিছু মিস যায়নি, আমরা আগে যে বায়ুমণ্ডলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। প্রথমত বায়ুমণ্ডলে বায়বীয় উপাদান পৃথিবীর সমগ্র জীবমণ্ডলকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। পৃথিবীর উপরিভাগে তাপের বণ্টনে বায়ুমণ্ডলের ভূমিকা অপরিসীম। বায়ুমণ্ডল অবলোহিত রশ্মি মানে ইনফ্রারেড রে, মানে আল্ট্রাভায়োলেট রের মতনই আরেকটা রে আছে ইন্টারভায়োলেট রে, এবং আল্ট্রাভায়োলেট রে অতিবেগুনি রশ্মি আমাদের ক্ষতিকর প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে। বায়ুমণ্ডল সৌররশ্মির কুপরিবারী। বর্তমানে ভূপৃষ্ঠে গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। ভূপৃষ্ঠে বিকরিত উত্তাপ ও জলীয় বাষ্পের প্রভাবক হলো এই বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের ফলে ভূপৃষ্ঠে তাপশক্তি, হিট এনার্জি অনুভূমিকভাবে যেমন উত্তপ্ত অঞ্চল এবং শীতল অঞ্চলকে যেমন ভার্টিক্যালি থাকে, এক কথা আমরা কি বলি, এবার বলতে পারি বায়ুমণ্ডল আমাদের গরম কতটা হবে, ঠান্ডা কতটা হবে, এটা নির্ভর করবে। এছাড়াও অক্ষাংশ সৌরজগতে কোন জায়গায় উষ্ণ অক্ষাংশ, কোন জায়গায় নিম্ন অক্ষাংশ, কোন জায়গায় নাতিশীতোষ্ণ অঞ্চল এটাও নির্ণয় করবে। বায়ুমণ্ডলে অবস্থানকারী বিভিন্ন পদার্থ যেমন নিজস্ব বৈশিষ্ট্য আছে, সেমনই বায়ু গন্ধহীন, বর্ণহীন এবং স্বাধীন একটা পদার্থ। ঠিক আছে, এবার দেখি আমরা বায়ুমণ্ডলের স্তর বিন্যাসগুলোকে যখন জানবো, একবার একটা ছবির মাধ্যমে একটু দেখি। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং এর উপরেও আরও কিছু রয়েছে। এই দেখো, এটার মাধ্যমে পৃথিবীর এটা অভ্যন্তরভাগ মানে ইন্টেরিয়র অফ আর্থ। তারপরে দেখো আমার মাউন্ট এভারেস্টে কত উপরে দেখো ট্রপোস্ফিয়ার আছে। এবার ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝেকে ট্রোপোপজ বলে, বুঝতে পারলাম? এবার ট্রোপোপজের উপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোপজ। এখানেই ওজোন গ্যাসটাও আছে। কোথায় আছে? স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আছে। স্ট্র্যাটোমণ্ডল মানে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ওজোন গ্যাসটা আমাদের রয়েছে। এরপরে মেসোস্ফিয়ার, মেসোপজ, এইগুলো সম্পর্কে আস্তে আস্তে জানি। ঠিক আছে, এবার উপাদান উষ্ণতার ভিত্তিতে বায়ুর স্তর বিন্যাস। ট্রোপোস্ফিয়ার, বায়ুমণ্ডলের সবচেয়ে নিচে আছে ট্রোপোস্ফিয়ার। ট্রোপো কথার অর্থ পরিবর্তনশীল। এই অঞ্চল সদা পরিবর্তনশীল, মানে এখানে সব সময় পরিবর্তন চলে। যেমন কুয়াশা থাকে, মেঘ, বৃষ্টিপাত, ঝড়, যত ধরনের আমরা আবহাওয়িক ক্রিয়া, জলবায়ু ক্রিয়া দেখতে পারি, সব কিছু ট্রোপোস্ফিয়ারে ঘটে। কুয়াশা, মেঘ, বৃষ্টিপাত, ঝড়, এইসব সব কিছু। এর উচ্চতা, গড় উচ্চতা যে 14 কিলোমিটার, কিন্তু নিরক্ষীয় অঞ্চলে 16 হতে পারে, আর মেরু অঞ্চলে 6 থেকে 8। উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা হবে কমে যায়। ঠিক আছে, উষ্ণতা কমার হার প্রতি কিলোমিটারে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, মানে 1 কিলোমিটার যদি আমি উপরে যাই তাহলে আমার টেম্পারেচার কমবে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, অনেক বইতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেডও পাবা তোমরা, দুটাই ঠিক, কোনো অসুবিধা নেই। যেটা অপশানে থাকবে সেটাই তোমাদের অ্যান্সার হবে। ওকে, কিন্তু বেশিরভাগ বই 6.5 এখন অ্যান্সার হিসেবে নিচ্ছে। ঠিক আছে, ওকে। বায়ুমণ্ডলের স্তরের ঘনত্ব খুব বেশি, কারণ এখানে সব কিছু ক্রিয়া হয়। আবহাওয়া প্রক্রিয়া, উচ্চধর্মী বায়ু স্রোত, পরিচলন স্রোত, বায়ুর আলোড়ন শক্তি ইত্যাদি। শেষ সীমা হল ট্রোপোপজ। একটু পরে জানি ট্রোপোপজটা কি। বায়ুমণ্ডলের যে গ্যাসের 3/4% এখানেই আছে। এরোসল দেখা যায়। এরোসল কি? এক ধরনের মেঘ, যেখানে শীতকাল অপেক্ষা গ্রীষ্মকালে এই স্তরে উচ্চতা বাড়ে। গ্রীষ্মকালে কী হয়? উচ্চতাটা বাড়তে থাকে। মানে এই যে 14 আছে না, এটা গড়। কোনো সময় 15 হতে পারে, কোনো সময় 16 হতে পারে। এই যে 16 হচ্ছে, আবার কোনো সময় 18, 17, 18 এরকমও হতে পারে। ঠিক আছে, এই স্তরে বৈশিষ্ট্য উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর গতিবেগও বাড়ে, আর ট্রোপোপজের গতিবেগ সর্বোচ্চ থাকে। ঠিক আছে, এবার আমরা পরের জিনিসটা দেখি। পরে কি আছে আমাদের? ট্রোপোপজ কি? ট্রোপোপজটা কি?
ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে ট্রপোপজ বলবো। এইবার সেখানে ট্রপোপজ দেখা যায়। এই স্তরে বাতাসের সব রকমের আলোড়ন স্তব্ধ, কোনো রকমের বাতাসের কাজ হয় না। ট্রপোপজ নিম্ন অঞ্চলে অনেকটা ঢাকনা মতো বা লিটের মতো অবস্থান করে। এই নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে ঢালু হয়। ঢালু তো হবেই, পৃথিবীকে যে আমি এইভাবে কল্পনা করি, এইটা তো নিরক্ষীয় অঞ্চল, মেরু অঞ্চলের দিকে তো ঢাল মতোই হচ্ছে না, পৃথিবী তো গোল, সেই জন্যই তো হচ্ছে না এই যে নিরক্ষরেখা যদি হয়, এদিকে মেরু অঞ্চল এদিকে কমে যাবে, এদিকেও কমে যাবে, এটাই তো বোঝাচ্ছে। এবার দেখো, এই বলয়ের মধ্যে অক্ষাংশ অঞ্চলে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়, কিন্তু মেরু অঞ্চলে কোনো নির্দিষ্ট অবস্থান নেই। মেরু অঞ্চলে কোনো নির্দিষ্ট অবস্থান করে, মেরু তো পয়েন্ট, ওই জন্য কিছু বল। মধ্য অক্ষাংশে ট্রপোপজে তাপমাত্রা -57 ডিগ্রি হয়ে থাকে। ঠিক আছে, এখানে জেট স্ট্রিম অনেক ঊর্ধ্বে দেখা যায়। ঠিক আছে, মানে জেট স্ট্রিম এর উপরে দেখা যায়। ঠিক আছে, আর এর তাপমাত্রা কত? 57 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস, হ্যাঁ মনে রাখবে। এবার দেখো একটা ছবির মাধ্যমে আমরা একটু দেখি। এটা দেখো ওজোন লেয়ার, এটাও ট্রপোস্ফিয়ার। এই যে বিভিন্ন ক্লাউড, এটা স্ট্র্যাটো কিউমুলাস, এটা কিউমুলোনিম্বাস, এটা মাউন্ট এভারেস্ট, বিভিন্ন ক্লাউডের নাম আছে, এটা আমরা অন্য চ্যাপ্টারে দেখবো। যে কিউমুলোনিম্বাস মেনলি মনে রাখবে, কিউমুলোনিম্বাস ক্লাউড থেকে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়, আর বৃষ্টিপাতের জন্য মেন দায়ী ক্লাউড কি? কিউমুলোনিম্বাস ক্লাউড, এটা আমরা পরে জানবো। এবার দেখো স্ট্র্যাটোস্ফিয়ারটা হচ্ছে কোথায়? এই যে ট্রপোপজের উপরে স্ট্র্যাটোস্ফিয়ার, আর ট্রপোস্ফিয়ারটা এই যে ট্রপোস্ফিয়ার। ঠিক আছে, এবার স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে একটু জানি আমরা। স্ট্র্যাটোস্ফিয়ার কি? ট্রপোপজের উপরে হলো এটা আছে, এর উচ্চতা 50 কিলোমিটার। এখানে উপরের দিকে ক্রমশ বাড়তে থাকে, তাপমাত্রা এখানে বাড়তে থাকে। ট্রপোস্ফিয়ারে আমরা কী দেখলাম? তাপমাত্রা কমে, এখানে কী দেখবো? তাপমাত্রা বাড়ে। কারণ অতিবেগুনি রশ্মি রয়েছে এখানে, ওজোন স্তরে অতিবেগুনি রশ্মিটা যে আমি বললাম একটু আগে, সেটার জন্যই তাপমাত্রা বাড়ে। এই স্তরে ঊর্ধ্বসীমাকে স্ট্র্যাটোপজ বলে, এটা আমি বললাম, এটা আমি একটু পরেই বলবো, আর আগেও বলেছিলাম। যেখানে টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড, একই কথা। এবার স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ু পাতলা হয়ে যায় এবং সুতল, স্বচ্ছ এবং শুষ্ক। এখানে বায়ুপ্রবাহ ও সিরাজ মেঘ দেখা যায়। বায়ুর ঘনত্ব কম বলে খুব অল্প তাপ শোষণ এই স্তরে দেখা যায়। তাপ শোষণকারী 15 থেকে 35 কিলোমিটারের মধ্যে থাকে। এটা দেখো স্ট্র্যাটোপজ, সব স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে স্ট্র্যাটোপজ বলে। এখানে 50 কিলোমিটার উচ্চতা ধরা হয়, এখানে তাপমাত্রা 0 ডিগ্রি থাকে। স্ট্র্যাটোস্ফিয়ার, এই দেখো আমরা যদি এবার যদি দেখি, এ দেখো ট্রপোস্ফিয়ার, ট্রপোপজ, এইবার হলো স্ট্র্যাটোস্ফিয়ার, এই যে স্ট্র্যাটোপজ, তারপরে হলো মেসোস্ফিয়ার। এই যে ওজোন লেয়ারটা করে আছে, এই দেখো একটা কালার দিয়ে আমরা বুঝাইছি না, এটা হলো ওজোন লেয়ার। এই ওজোন লেয়ারের মধ্যেই আমাদের সব কিছু গরম, ঠান্ডা, অতিবেগুনি রশ্মি এগুলো শোষণ করে রাখে। এবার মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে মেসোস্ফিয়ার বলবে। এটা 15 থেকে 80 কিলোমিটার বিস্তৃত। এখানে তাপমাত্রা ক্রমশ কমতে থাকে। প্রথমে দেখলাম বাড়ে, না প্রথমে দেখলাম আমরা তো ইসেতে কমে, তারপর দেখলাম বাড়ে, আবার মেসোস্ফিয়ারে কমে। এখানে -85 ডিগ্রি টেম্পারেচার দেখা যায়। উজ্জ্বল মেঘ দেখা যায় স্তরে। খুব উল্কাপিণ্ড সৃষ্টি, ধ্বংস, এই উল্কাপিণ্ডগুলো যখন আসে মেসোস্ফিয়ারেই ধ্বংস হওয়ার দেখা যায়। মানে ওই যে আমরা শুটিং স্টার দেখি না অনেক সময়, শুটিং স্টার বলতে এই যে এই টাইপের স্টারগুলো, যেটা একটা তেল থাকে, কারণ ওই শুটিং স্টার বলতে উল্কাপিণ্ডগুলো যখন এসে জ্বলে যায় তখন আমরা এটা দেখতে পারি। মেসোস্ফিয়ারে হালকা এটা দেখা যায়, এটা আগে থার্মোস্ফিয়ারে আসে, এটা আমরা পরে পড়ছি। 50 থেকে 80 কিলোমিটার এখানে উচ্চতা। ঠিক আছে, এবার আমরা পরেরটা দেখি। মেসোপজ, মেসোস্ফিয়ারের সর্বোচ্চ সীমাকে মেসোপজ বলে, আর এটি হলো হোমোমণ্ডল, হোমোস্ফিয়ারের শেষ সীমা। হোমোস্ফিয়ার বলতে আমরা কি বুঝি? হোমোস্ফিয়ার, হোমো বলতে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার অ্যান্ড মেসোস্ফিয়ারকে হোমোস্ফিয়ার বলে। তার উপরেরকে হেটেরোস্ফিয়ার বলে, হেটেরোস্ফিয়ার বলে। ঠিক আছে, এই যে ওজোন স্তরের কথা বলা হয়েছে, এই যে স্ট্র্যাটোস্ফিয়ার, এই যে মেসোস্ফিয়ার আমাদের। এখানে কি টেম্পারেচার বাড়লো,
এখানে আবার টেম্পারেচার কমলো। এবার আমরা টেম্পারেচার বাড়া দেখব, ঠিক আছে। থার্মোস্ফিয়ার, মেসোপজের উপরের স্তরকে থার্মোস্ফিয়ার বলে। এখানে এখানে 200 কিলোমিটার পর্যন্ত দেখা যায় ভূপৃষ্ঠ থেকে। তাপমাত্রা প্রচুর বাড়ে, 700 ডিগ্রি টেম্পারেচার। এবার থেকে আমরা তাপমাত্রা শুধু বাড়তেই দেখব, কমার কোনো গল্প থাকবে না। মেসোস্ফিয়ারে 500 কিলোমিটারের 200 থেকে 500 হতে পারে। ঘনত্ব খুবই কম, গ্যাসগুলি হালকা থাকে, মানে গ্যাস না থাকার মতো, মানে থাকেই না ধরতে গেলে। এখানে আণবিক মূল উপাদান, আণবিক মানে মলিকুলার লেভেলে নাইট্রোজেন এবং পারমাণবিক লেভেল মানে অ্যাটমিক লেভেলে অক্সিজেন দেখা যায়। মানে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় নাইট্রোজেন এবং আমরা পারমাণবিক কণায় আমরা অক্সিজেন দেখতে পারি। গামা রশ্মি এখানে দেখা যায়। এক্স রেও শোষণ করে। প্রতিটি অণু ও পরমাণুর ধনাত্মক ইলেকট্রন, এই সব আয়ন এবং ঋণাত্মক আয়ন, পরমাণু, অণু, পরমাণু এইসব মিলেই এই স্তরকে আমাদের আয়নোস্ফিয়ার বলে। এই সকল মুক্ত আয়ন পৃথিবীর চারদিকে বিদ্যুৎ সৃষ্টি করে। আয়নোস্ফিয়ার থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে। আয়নোস্ফিয়ারকে আবার কয়েকটি স্তরে ভাগ করা হয়। কী কী? ডি, ই, এফ, জি, এইচ, এই 5টি স্তরে ভাগ আছে। তোমরা এই 5টি স্তরের শুধু নামই জানো, সরি, আর বিশেষ কিছু লাগবে না। এক্ষেত্রে উল্লেখযোগ্য যে সূর্য থেকে আগত এক্স রশ্মি এবং অতিবেগুনি রশ্মি বাধা দিয়ে এই আয়নমণ্ডল জীবগুলোকে রক্ষা করে। এবার এ দেখো আয়নোস্ফিয়ারের ছবিটা আমরা দেখি, ডি, ই, এফ এগুলো স্তর দেখতে পাচ্ছি। এই যে পৃথিবী থেকেও আমরা দেখতে পাই টোপো, স্ট্র্যাটো, মেসো, থার্মো, এক্সোস্ফিয়ার, এইভাবে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার এক্সোস্ফিয়ার, এই স্তর 500 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত থেকে যায়। বর্তমানে এই স্তর সম্পর্কে খুব কম জানা গেছে, কারণ অনেক উপরে, বিশেষ জ্ঞান পাইনি। পরমাণুর ঘনত্ব ক্রমশ কমে যায়, খুব পাতলা হয়ে যায়। গ্যাসীয় অণু পরমাণু মহাশূন্যে বিলীন হয়ে যায় বলেই এইখানে গ্যাসীয় অণু পরমাণু নিরপেক্ষ হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন পরমাণু দেখা যায়। মানে এখানে গ্যাসগুলি দেখা যায় না, তো আগের লেয়ারে তো দেখাই যায় না ধরতে গেলে, এই লেয়ারে তো আরও দেখা যাবে না, কারণ অনেক উপরে যাচ্ছি। এই জন্য একদম নিরপেক্ষভাবে থাকে। এই স্তর সম্পর্কে এখনও আমরা বিশেষভাবে জানতেই পারিনি। এই দেখো আর এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার আমরা যদি এই ছবিটার মাধ্যমে দেখতে পারি। আর এইটা দেখো মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার অ্যান্ড এক্সোস্ফিয়ার। এবার ম্যাগনেটোস্ফিয়ার, এই স্তরে এটা এক্সোস্ফিয়ারের উপর অবস্থা। অনেক বইতে ম্যাগনেটোস্ফিয়ার সম্পর্কে লেখা নেই, এক্সোস্ফিয়ারকে ম্যাগনেটোস্ফিয়ার বলা হয়, কিন্তু ম্যাগনেটোস্ফিয়ারকে আলাদাভাবেও ধরা হয়। এখানে না ইলেকট্রন ঋণাত্মক, প্রোটন ধনাত্মক দেখা যায়। সূর্য থেকে আগত সৌরবায়ু এখানে প্রথম ধরা পড়ে। এই স্তরে যেখানে শেষ পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র, মানে পৃথিবীর ম্যাগনিটিউড রেটস এরিয়া, যেখানে পৃথিবীর মাধ্যাকর্ষীয় শক্তি বা চুম্বকীয় শক্তি যেখানে শেষ হয়ে যায়, তাকেই বলা হয় ম্যাগনেটোপজ। পৃথিবীপৃষ্ঠ অন্তঃগ্রহমণ্ডলীয় শেষ সীমা, মানে পৃথিবী, এই যে পৃথিবীর যদি আমি এটাকে কল্পনা করি, পৃথিবীর যেখানে আমাদের লাস্ট পৃথিবীর পাওয়ার শেষ হয়ে যায় এবং আমাদের গ্রহ, উপগ্রহ এইসব এর সাথে যে সীমানা, সেইটাই হলো ম্যাগনেটোপজ। এখানে ভ্যাল অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়। এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ভ্যাল অ্যালেন বিকিরণ বলয় কোথায় যায়? ম্যাগনেটোস্ফিয়ারে। 3000 থেকে 16000 কিলোমিটার। দুটি ঘন বলয়কে দেখা যায়। ওকে, এই দেখো পৃথিবীর এই যে এটা ইসেগুলো ম্যাগনেটো পাওয়ারগুলো, মানে এই দেখো এবার সূর্য থেকে আসলা সৌরবায়ু, এই সৌরবায়ুটা প্রথমে এখানেই দেখা যায়, ঠিক আছে। এখানেও দেখা যাচ্ছে পৃথিবী সে পাওয়ারটাকে দেখিয়েছে, এখানে সোলার উইন্ডটাকেও দেখিয়েছে, ঠিক আছে। এবার ওজোন স্তর সম্পর্কে একটু জানি। ওজোন স্তরের গুরুত্ব। ওজোন স্তর হলো অক্সিজেনের আইসোটোপ। আইসোটোপ বলতে কী বোঝায়? আইসোটোপ সম্পর্কে তোমরা এইটাই জানো যে অক্সিজেন বলতে আমরা O2 বলি না। এবার একটা অক্সিজেনের পরমাণু এবং আরেকটা অক্সিজেনের পরমাণু যোগ হয়ে হয় O2। তাহলে এখানে এটা একটা আছে, এখানে একটা আছে। এবার 3টা অক্সিজেনের পরমাণু যখন এক হয় তখন হয় O3। এটাকেই বলা হয় ওজোন, ঠিক আছে। এটা হালকা নীল রঙের হয়, তীব্র গন্ধযুক্ত গ্যাস। এটা জারক একজন, জানোই তোমরা অক্সিজেন একটা জারক গ্যাস, তার জন্যে এটা শক্তিশালী জারক। ওজোন স্তরের সৃষ্টি ও ধ্বংস ভৌত রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে হয়। এখানে আমি যেটা বললাম, এই যে এখানে দেওয়া আছে O2,
মানে একটা অক্সিজেনের সাথে আরেকটা অক্সিজেনের পরমাণু যোগ হলে তাহলে একটা অক্সিজেন অণু, মানে এটা অণু, দুইটা হয়ে গেছে তার মানে অণু, সঙ্গে আরেকটা পরমাণু যোগ হলে O3 হয়। স্ট্র্যাটোস্ফিয়ারে 12 থেকে 35 কিলোমিটারের মধ্যে ওজোন স্ফিয়ার মণ্ডল দেখা যায়। ওজোন মণ্ডলের সর্বত্র গ্যাসটি সমান নয়, কারণ ওজনের যেখানে সৃষ্টি হয় তেমনি আবার ধ্বংস হয়, এই জন্য এটা ধীর এবং অবিরামভাবে চলতে থাকে। এবার দেখো, এই যে হলো পৃথিবী, এই যে হলো ওজোন লেয়ার, এখান থেকে সূর্য থেকে রে আসে, UVA রে, UVB আর UVC, ঠিক আছে? এগুলো সম্পর্কে জানবো আমরা আস্তে আস্তে। এবার ওজোন স্তরের জীবজগতের উপর প্রভাব। জীবমণ্ডল বা বায়োস্ফিয়ারের উপর UVB এবং UVC, UVA B C এর মধ্যে সবথেকে ক্ষতিকর হলো B এবং C। এই রশ্মির তীব্র বৃদ্ধির জন্য জীবজগতে অনেক ক্ষতি হয়, ঠিক আছে? মানুষের স্বাস্থ্যের উপরে UV রে এবং DNA এর ক্ষেত্রেও আমাদের ক্ষতি করে। ত্বকের ক্যান্সার হয়, ত্বক তামাটে হয়ে যায় এবং পুড়ে যায়, চোখে ছানি পড়ে, শরীরের ইমিউনিটি পাওয়ার ও রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়, প্রজনন ক্ষমতা মানে বাচ্চার জন্ম দেওয়ার ক্ষমতাও কমে যায়, প্রাণীর মানে বন্ধ্যাত্বটাও দেখা যায়, প্রাণীর বৃদ্ধি ও বংশবিস্তারের কাজ, প্রাণীর বৃদ্ধি বংশবিস্তার, প্রাণী হোক উদ্ভিদ হোক, উদ্ভিদের সালোক সংশ্লেষে কাজ করে, উদ্ভিদের উৎপাদনশীলতা হ্রাস করে, মানে উদ্ভিদ বড় হবে না ছোট হবে সেইটাও ওজোন স্তরের উপরে। ফাইটোপ্ল্যাঙ্কটন বিনাশ ঘটায়, মানে ফাইটোপ্ল্যাঙ্কটন বলতে সমুদ্রের নিচে ছোট ছোট উদ্ভিদ থাকে যেগুলো খেয়ে ছোট মাছ বেঁচে থাকে এবং ছোটো মাছকে মাঝারি মাছ খায়, মাঝারি মাছকে বড় মাছ খায়, এইভাবেই তো বাস্তুতন্ত্র চলে না, এইভাবেই ঘটনাটা ঘটে। সার্বিকভাবে ভূপৃষ্ঠের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে, ফলে বাষ্পীভবন, বায়ুচাপ ইত্যাদির পরিবর্তন, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি, গ্লোবাল ওয়ার্মিং প্রভৃতির কারণে মেরুদেশীয় এবং হিমবাহ কারণেও ভূমিরূপের সমুদ্র জলে উষ্ণতাও বৃদ্ধি পেতে থাকে। ওজোন স্তরে ট্রপোস্ফিয়ারে অ্যাসিড ও হাইড্রোজেনের পারঅক্সাইডও বৃদ্ধি চলে এবং অ্যাসিডের বৃষ্টিপাত হতে পারে এবং অ্যাসিড রেন, এই যে অ্যাসিড রেন থেকে আমাদের ওজোন স্তরে আমাদের বাঁচায়, কারণ সূর্য থেকে যে দূষিত পদার্থগুলো আসে যেমন UV রে, বিভিন্ন গ্যাস, বিভিন্ন ক্ষতিকর জিনিস, এগুলো থেকেও আমাদের ওজোন স্তরে আমাদের বাঁচায়। এটা ওজোন লেয়ার। এবার UVA B C আসছে, ওজোন স্তর আমাদের বাঁচাচ্ছে। CFC মলিকুল, এটা CFC গ্যাস আমরা AC ফ্রিজ এইগুলো চালিয়ে CFC গ্যাস বের করছি এবং CFC গ্যাস CFCl ক্লোরিন এবং ফ্লোরিন নিয়ে গঠিত, এগুলো ওজনকে ভেঙে দেয়, ওজনকে ভেঙে অক্সিজেন এবং কার্বন মনোঅক্সাইড তৈরি করে। কার্বন মনোঅক্সাইড আমাদের জন্য খুবই ক্ষতিকর, বুঝতে পারলাম? CFC গ্যাস ওজনের সাথে বিক্রিয়া করে অক্সিজেন এবং কার্বন মনোঅক্সাইড তৈরি করে, এবং কার্বন মনোঅক্সাইড আমাদের জন্য খুবই ক্ষতিকর, ঠিক আছে? এবার আমরা পরে যাই। ওজোন হোল, ওজনের গর্ত। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর দেখা যায়। এইবার এই ওজোন স্তর মানে UVB আর UVA আমরা বলেছি একটু আগেই যে দেখা যায় ধরা পড়ে এবং ওদেরকে ধ্বংস করে, এটাও ধ্বংস করে। BRCকে ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে কারণ এটা আমাদের বেশি ক্ষতি করে, জীবজগৎ থেকে রক্ষা পায় এবং বায়ুমণ্ডলে ওজোন স্তর ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায় বর্তমানে দক্ষিণ মেরু মানে আন্টার্কটিকায় ক্লোরিনের ফলে যে দূষণ হয় তাতে ওজোনের ছিদ্র এবং উৎপত্তি হয়। 1985 সালে, কত সাল? 1985 সালে JC ফারম্যান, নামটা মনে রাখবা, JC ফারম্যান, ইনি এবং তার টিম এই প্রথম ওজোন স্তর আবিষ্কার করে। কত সাল? 1985 সাল। কে করে? JC ফারম্যান। কে করে? JC ফারম্যান। কী করে? ওজোন হোল ফারম্যান, ফারম্যান, ওজনেও শেষে দেখবা ন আছে, ফারম্যানও শেষে ন আছে, এইভাবে মনে রাখার চেষ্টা করবা। তাহলে কি হয়, আমরা লিঙ্ক করে যখন মনে রাখি তখন আমাদের পড়াটা আরও ইন্টারেস্টিং এবং তাড়াতাড়ি হয়ে যায়। তারা 1970 সালেও মাঝামাঝি সময় প্রতি বছর সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর মাস আন্টার্কটিকা ওজোন স্তরে অতি দ্রুত পাতলা হয়ে যায় এবং 80 সালে অক্টোবর মাসে এই স্তরে ওজোন স্তরে প্রায় সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়। ফারম্যান ওজোন স্তরে এই ক্ষয়কে ওজোন হোল বলেছেন। কে ওজোন হোল বলেছেন? ফারম্যান। এটা কত সালে আবিষ্কৃত হয়? 1985 সালে। তারা আগের কবে দেখেছে? 1980-তে দেখেছে, 1970-এ দেখেছে, কিন্তু আবিষ্কার হয়েছে 1985-তে, ঠিক আছে? এই দেখো, আমরা যদি পৃথিবীর এই যে ওজোন, এইটাকে আমরা ওজোন বলি, এই দেখো ওজোন, আন্টার্কটিকার উপরে ওজোনের গর্তটা হয়েছে, কত বড় গর্ত হয়েছে দেখেছো? এটাই ওজোন হোল। আর এখানে UV রে ঢুকবে, বরফটা গলে যাবে, সমুদ্র জলে মিশবে, সমুদ্র জলে উচ্চতা বেড়ে যাবে, এই জন্য যেই সব মহাদেশ আছে মহাদেশগুলো আগে আস্তে আস্তে ডুবে যাবে। এর মধ্যে আমাদের কলকাতা আছে, কলকাতা আমাদের অনেক নিচু জায়গা,
কলকাতা আমাদের অনেক নিচু জায়গা, এই জন্য কলকাতাও ডুবে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই যে ওজনের ক্ষেত্রে এটা ইম্পর্ট্যান্ট কাজ করে। এরকম আরেকটা ছবির মাধ্যমে আমরা ওজনটাকে আরেকটু ভালোভাবে বুঝতে পারছি। এই যে ওজনের বিষয়টাকে বোঝাচ্ছে এখানে, ঠিক আছে। এবার আমরা আরেকটা পরেরটাতে যাই। 1 মিনিট একটু ব্যাক করি আমি। এবার আমরা লাস্ট স্লাইড। এবার এখান থেকে আমরা ওজোন স্তরের ক্ষয়ে ক্লোরোফ্লুরোকার্বন মানে সিএফসির ভূমিকা লিখব। এইটাও একটা ভূমিকা আছে সিএফসি, যেটা আমাদের বাণিজ্যিক নাম ফ্লোয়েন, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট না অতটা, কিন্তু সিএফসি যৌগটা আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এটি নিষ্ক্রিয়, অদ্রাহ্য এবং সাধারণ তাপমাত্রায় গ্যাসীয় হয়, বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারে লিক্ষিপ্ত হয় এবং বহু বছর ধরে বায়ুমণ্ডলে ভেসে আসে ইউভি রশ্মি দ্বারা, আলো রশ্মি এবং ক্লোরিন। এক কথায় বলা যায় যে ক্লোরিন মানে সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন, ফ্লুরো বলতে ক্লোরিনের কথাই বলেছে, ক্লোরোফ্লুরোকার্বন। এইটা আমাদের বায়ুমণ্ডলে ওজোন স্তরকে ধ্বংস করে এবং আমাদের বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে কাজ করে। এবং সিএফসি ওজোন স্তরকে ধ্বংস করে, তারপরে ইউভি এ বি সি আসে, বি আর সি আমাদের ধ্বংস করে, আমাদের শরীরে অনেক ধরনের রোগ ব্যাধি সৃষ্টি করে। এই জন্য বলা হয় সিএফসি গ্যাস কোথা থেকে নির্গত হয়, ফ্রিজ থেকে আমাদের সব থেকে বেশি নির্গত হয়, যানবাহনের ধোঁয়া থেকে নির্গত হয় এবং বিভিন্ন কলকারখানার ধোঁয়া থেকেও নির্গত হয়। ঠিক আছে, আজকে আমরা এই চ্যাপ্টারটা এখানেই শেষ করছি। ওকে, থ্যাংক ইউ।